আপনাদের জন্য আমাদের আজকের পরিবেশনা প্রফুল্ল রায়ের লেখা এক জমিদার এক চোর। এই গল্পটা একালের নয়, বহু বছর আগেকার। তখনও দেশ স্বাধীন হয়নি। আমাদের পশ্চিমবঙ্গ আর ওপারের বাংলাদেশ, এই দুইয়ে মিলিয়েছিল আস্ত একখানা রাজ্য। আজকের বাংলাদেশকে সেই সময় বলা হতো পূর্ব বাংলা। আজকাল রাজা বাদশাহ জমিদার টমিদার আর নেই। স্বাধীনতার পর তাদের দিন শেষ হয়ে গেছে। কিন্তু ৬০-৭০ বছর আগে সারা বাংলায়, বিশেষ করে পূর্ববঙ্গে, কত যে ছোট বড় এবং মাঝারি ধরনের জমিদার ছিল তার লেখাজোখা নেই। আমাদের এই গল্পটা ওপার বাংলার এক জমিদার আর এক চোরকে নিয়ে। শুরুটা চোরকে দিয়েই করা যাক। তার নাম টানু। ওদের বাড়ি ছিল ঢাকা শহর থেকে ৬০ মাইল দূরের এক গ্রাম টনকপুরে। টনকপুরের চারপাশে আরো ২০-২২টা বড় বড় গ্রাম তো ছিলই, ছিল ২-৩টে ছোটখাটো শহরও। এরকম একটা শহরে থাকতেন জমিদার রঘুবীর চৌধুরী। কিন্তু তার কথা পরে। টানুর বাবা, ঠাকুরদা, ঠাকুরদার বাবা, তার বাবা, তার বাবা, সবাই ছিল দুর্ধর্ষ চোর। গভীর রাতে মানুষজন যখন গাঢ় ঘুমে ডুবে আছে, খাটো প্যান্ট পরে সারা গায়ে জবজবে করে সর্ষের তেল মেখে তারা বেরিয়ে পড়ত। তেল মাখার কারণ হলো কেউ যদি ধরতে চায় পিছলে বেরিয়ে যেতে পারবে। তাদের হাতে ছিল দারুণ ম্যাজিক। চুপি সারে এ বাড়ি সে বাড়ি হানা দিয়ে টাকা পয়সা গয়নাগাটি বাসন কোসন হাতিয়ে ভোরবেলা ফিরে আসত। তারপরে নাক ডাকিয়ে ঘুম। অনেক বেলায় উঠে চান সেরে টেরি বাগিয়ে ফুলবাবুটি সেজে চকচকে জুতোয় মসমস আওয়াজ তুলে পাড়া ঘুরতে বেরোত। তখন কেউ বুঝতেই পারত না মাঝরাতে এরা কি করে বেড়ায়। ৭ পুরুষ ধরে টানুরা চোর। এমন একটা বিখ্যাত বংশে জন্মেও সে কিন্তু বাপ ঠাকুরদার নাম রাখতে পারেনি। বলা যায় বংশের মুখে কালি লেপে দিয়েছে। অথচ তার হাতের কাজ যে খুব খারাপ তা নয়। ইচ্ছে করলে গেরস্তর বাড়ি থেকে সোনাদানা সরিয়ে এনে সে ঘর ভরিয়ে ফেলতে পারত। কিন্তু তার নজর সেদিকে নেই। সারাক্ষণ তার শুধু খাই খাই, দিনরাত পেটে যেন আগুন জ্বলতে থাকে। নিশুতি রাতে বেড়ালের মতো পা টিপে টিপে কোনো বাড়িতে ঢুকলে আগে সে খোঁজ করবে কোথায় খাবার দাবার আছে। সে আমলে গ্রামে চপ, কাটলেট, পেস্ট্রি, কেক টেকের নাম কেউ শোনেনি। গেরস্তরা মুড়ি, চিড়ে, পাটালি গুড়, নারকেল নাড়ু, ক্ষীরের নাড়ু, তিলের নাড়ু, কদমা বা চিনির মঠ দিয়ে হাঁড়ি বা টিন বোঝাই করে রাখত। সেসব সাবার করে খুব খুশি মনে ফিরে আসতো টানু। চিড়ে মুড়ি না পাওয়া গেলে পান্তা ভাত, বাসি ডাল তরকারি, শশা, আম কাঁঠাল যা মিলত তাই খেত। একেবারে রাক্ষসের খিদে টানুর। সে যে কি পরিমাণ খেতে পারে তা দেখলে লোকের চোখ কপালে উঠে যাবে। সংসারে মা ছাড়া আর কেউ নেই টানুর। বাবা অনেকদিন আগেই মরে গেছে। তারপর থেকে বাড়ির হাল ভীষণ খারাপ। ঘরের চাল টুটো ফুটো, বর্ষাকালে ভেতরে একেবারে বান ডেকে যায়। তালি মেরে মেরে জামা কাপড়ের অবস্থা এমন দাঁড়িয়েছে যে পরা যায় না। টানু না হয় লোকের বাড়ি থেকে চুরি চামারি করে খেয়ে আসে, কিন্তু তার মা মঙ্গলা খায় কি? সেদিকে যদি টানুর এতটুকু হুঁশ থাকে, কিভাবে যে মঙ্গলা সংসার চালায় তা শুধু সেই জানে। ছেলে যদি মানুষ হতো তার কি দুঃখ থাকতো? মঙ্গলা প্রায় রোজই চেঁচিয়ে পাড়া মাথায় তুলে ফেলত। লক্ষ্মী ছাড়া বংশের নাম ডোবালি, খালি খাওয়া আর খাওয়া। গেরস্তের বাড়ি চিড়ে মুড়ি ডাল ভাত ছাড়া আর কিছু থাকে না? জামা কাপড়, চুড়িহার, থালা বাটি ঘটি এসব নজরে পড়ে না? নাকি অন্ধ হয়ে গেছিস? এবার থেকে খালি হাতে বাড়ি ফিরলে তোর একদিন কি আমার একদিন। টানু উত্তর দিত না, মুখ বুজে চুপচাপ বসে থাকত। কেননা সে জানত কিছু বললে মায়ের রাগ আরো চড়ে যাবে। এইভাবেই দিন কাটছিল। কিন্তু সেবার শীতকালে মঙ্গলা এত খেপে গেল যে মাথার ঠিক রইল না। রাগের কারণও ছিল। ঘরে জমানো যে টাকা পয়সা ছিল তা ভাঙিয়ে বেশ কয়েকদিন চলেছে। টানুর বাবা চুরি করে যেসব সোনাদানা আনত পেতলের হাঁড়িতে ভরে মাটির তলায় পুঁতে রাখা হয়েছিল। অকর্মার ধাড়ির ছেলের জন্য সেগুলো একটা একটা করে বেচে বেচে পেট চালাতে হয়েছে। শেষ গয়নাগাটি হাতছাড়া হওয়ার পর একেবারে দিশেহারা হয়ে পড়ল মঙ্গলা। বলল, ২ দিন সময় দিলাম তোকে, এর ভেতর যদি কিছু ঘরে না আনতে পারিস তোর কি হাল করি গায়ের লোক দেখতে পাবে। মায়ের এমন অগ্নিমূর্তি আগে দেখেনি টানু। সে রীতিমতো ভয় পেয়ে গেল। না,
এবার কিছু একটা না করলেই নয়। মাকে দেখিয়ে দেবে বংশের মান মর্যাদা রাখতে সেও জানে। এবার থেকে বস্তা বস্তা সোনারূপো হিরে পান্না এনে মাকে দেবে সে। টনকপুরে টানুর এক সাগরেদ ছিল, তার নাম জগা। ছোকরা খুবই তুখোড়। চারদিকে 20খানা গ্রাম আর 3টে শহরে কোন বাড়ির কোন সিন্ধুকে গয়না থাকে আর টাকা থাকে, কোন আলমারিতে থাকে দামি দামি কাপড় চোপড়, সে সব খবর রাখে। কিন্তু টানুর জন্য সিন্ধুক বা আলমারিতে হাত দেবার জো নেই। কেননা কোনো বাড়িতে ঢুকলে খাবার দাবার ছাড়া অন্যদিকে মন থাকে না টানুর, ফলে আসল কাজটার হয়ে ওঠে না। টানুকে ছাড়া সিন্ধুক টিন্দুক খোলার কথা ভাবতেও পারে না জগা। সে শুধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খাওয়া দেখে আর ভীষণ মনমরা হয়ে খালি হাতে ফিরে আসে। সেদিন মায়ের কাছে প্রচন্ড ধাতানি খাওয়ার পর জগাদের বাড়ি এলো টানু। তাকে বলল, মা আজ খুব রাগারাগি করেছে, কালকের মধ্যে কিছু হাতিয়ে আনতেই হবে। চুরি বিদ্যায় তার মাস্টার মশাই হলো টানু। এতকাল বাদে তার সুমতি হওয়ায় জগা বেশ খুশি। একমুখ হেসে বলল, টানুদা, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। শোন, এই প্রথম শুভ কাজে হাত দিতে যাচ্ছি, ঘটি বাটি সরিয়ে হাত নোংরা করব না। কি ধরনের মাল হাতাতে চাইছো? দামি দামি গয়না, সোনার মোহর। চারদিকে খোঁজ কর কাদের বাড়িতে এসব আছে। কাল দুপুরের ভেতর খবর পেয়ে যাবে। সত্যি সত্যি পরদিন সুসংবাদটা পাওয়া গেল। জগা এসে জানালো টনকপুর থেকে 4 মাইল দূরে রাজানগর বলে যে শহরটা আছে, সেখানকার জমিদার রঘুবীর চৌধুরীর মেয়ের বিয়ে। ঢাকা থেকে 2 দিন আগে প্রচুর সোনা আর হীরের গয়না, গাদা গাদা বেনারসি শাড়ি, রূপোর বাসন, এমন কত কি যে আনা হয়েছে তার হিসেব নেই। সে সব রাখা হয়েছে জমিদার বাড়ির অন্দরমহলের দোতলায়, দক্ষিণ দিকের শেষ ঘরটায়। জগা বলে, টানুদা, ওখানে যা জিনিসপত্র আছে তার 10 ভাগের 1 ভাগও যদি সরাতে পারি, সারা জীবন আর কিচ্ছু করার দরকার হবে না। গা ছেড়ে ঢাকায় গিয়ে রাজার হালে থাকবো। উত্তেজনে তার চোখ জলজল করতে থাকে। জগার যতই উৎসাহ হোক, জমিদার বাড়ির নাম শুনে বেশ দমে যায় টানু। বলে, কিন্তু কি? জমিদার বাড়িতে তো বন্দুকওয়ালা দারোয়ানরা আছে, ওখানে ঢুকলে কি প্রাণ নিয়ে ফিরে আসতে পারবো? জগা চোখ নাচিয়ে বলে, দারোয়ানরা থাকে বাড়ির সামনের দিকে, আমরা ওধার দিয়ে ঢুকবো নাকি? টানু বলে, তবে ঢোকার অন্য রাস্তা আছে, তোমার কোনো চিন্তা নেই। আজ জমিদার বাবুর মেয়ের বিয়ে, আজই ওখানে যেতে হবে, কিন্তু নইলে গয়না টয়না কিছুই মিলবে না। মেয়ের সঙ্গে সব কাল শ্বশুরবাড়ি চলে যাবে। ঠিক আছে, তাই যাব, কিন্তু আবার কি হলো? রাজনগরে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে যাবে। তার আগেই যদি মেয়েকে গয়না পরিয়ে দেয়, বিয়ের কোণের গা থেকে খুলে তো আর নেওয়া যাবে না। তখন এতটা রাস্তা যাওয়া আসাই সার। জগা সেই খবরও নিয়েছে। বিয়ের লগ্ন ভোরে, রাত 8টা-9টার আগে ওরা মেয়ে সাজাবে না। ভোর পর্যন্ত 2 সোনা হিরে মুক্ত 5 বেনারসি টেনারসি গায়ে চাপিয়ে কেউ বসে থাকতে পারে? এত সব খবর কোথায় পেলি? জমিদার বাড়িতে আমার এক বন্ধু গনসা কাজ করে, তার কাছেই পেয়েছি। মালপত্র সরাতে পারলে তাকে বকরা দিতে হবে, কিন্তু তা দেওয়া যাবে। সেদিনই বেলা থাকতে থাকতে টানু আর জগা একটা বড় থলেতে আংটা লাগানো লম্বা দড়ি, সর্ষের তেলের শিশি আর খাটো প্যান্ট পরে বেরিয়ে পড়ে। তাদের পরনে এখন পাজামা আর হাফ শার্ট। জমিদার বাড়িতে ঢোকার আগে পাজামা টাজামা খুলে প্যান্ট পরে জম্পেশ করে সারা গায়ে তেল মেখে নেবে। টানুরা যখন রাজানগরে জমিদার রঘুবীর চৌধুরীর বাড়ির সামনে গিয়ে হাজির হলো, সন্ধে হয়ে গেছে। প্রকাণ্ড দুমহল বাড়িটার দিকে তাকিয়ে টানুর চক্ষু চড়ক গাছ। রাজানগরে তখনও ইলেকট্রিক লাইট আসেনি। জমিদারের মেয়ের বিয়ে তো আর ম্যাড়মেড়ে লণ্ঠন কি হ্যাজাক জেলে হয় না। ঢাকা থেকে রঘুবীর চৌধুরী পেল্লায় ডায়নামো আনিয়ে বাড়িটা আলোয় আলোয় ভরে দিয়েছেন। ভটর ভটর করে মেশিনটার প্রচন্ড আওয়াজ হচ্ছে। দেখা গেল গেটের সামনে উর্দি আর পাগড়ি পরা দারোয়ানরা বুকে টোটার মালা আর হাতে বন্দুক নিয়ে মিলিটারি কায়দায় টান টান হয়ে দাঁড়িয়ে আছে। ধবধবে ধুতি আর গরদের পাঞ্জাবি পরা কয়েকজন নানা বয়সের লোকও সেখানে রয়েছে। আর আছে সিল্কের শাড়ি পরা 2টি কিশোরী। এদের একজনের হাতে রূপোর বড় রেকাবি বোঝাই গোলাপ ফুল, আরেকজনের হাতে গোলাপ জল। বিয়ে সেই ভোরের দিকে হলে কি হবে, এর মধ্যেই নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছে। একটি কিশোরী তাদের প্রত্যেকের হাতে একটা করে গোলাপ ফুল দিচ্ছে,
আর অন্য কিশোরীটি তাদের গায়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছে। গেটের ঠিক ওধারেই উঁচু মঞ্চ করে নহবতখানা বসানো হয়েছে। সেখানে সানাইওয়ালারা সমানে বাজিয়ে চলেছে। নহবতখানার পর খানিকটা ফাঁকা জায়গা, তারপর ফুল আর আলো দিয়ে সাজানো বিশাল শামিয়ানা। সেখানে প্রচুর লোকজন দেখা যাচ্ছে। তাদের হইচই, ব্যস্ততা আর হাসাহাসিতে সারা বাড়ি সরগরম। ভয়ে ভয়ে টানু বলল, তুই বলেছিলি ভেতরে ঢোকার অন্য রাস্তা আছে? জগা বলে, আছেই তো, এসো আমার সঙ্গে। বাড়ি ভর্তি এত লোক, এদের চোখে ধুলো দিয়ে কি কিছু করতে পারবো? ধরা পড়লে তোর আর আমার ছাল ছাড়িয়ে নেবে রে জগা। টানুকে খুবই চিন্তিত দেখায়। টানুকে নিয়ে জমিদার বাড়ির পেছন দিকে চলে আসে জগা। এই ধারটা অন্ধকার, লোকজন কাউকেই দেখা যাচ্ছে না। চারপাশে একেবারে ফাঁকা, যত মানুষজন আর হইচই সামনের দিকে। তবে গোটা বাড়িটার চৌহদ্দি ঘিরে যে পাঁচিল, এখানে তা 10 হাতের মতো উঁচু। 10 হাত কেন, 20 হাত হলেও টানুদের ঠেকানো অসম্ভব। টানু বলল, জব্বর একখানা জায়গা খুঁজে বার করেছিস, আর চিন্তা নেই, চটপট তৈরি হয়ে নে। তার মুখ চোখ দেখে মনে হচ্ছিল এবার কেল্লা ফতে হয়ে যাবে। যে বিরাট থলেটা ওরা নিয়ে এসেছিল তার ভেতর থেকে আংটাওয়ালা দড়ি, সর্ষের তেল আর হাফ প্যান্ট বার করে টানু। তারপর গায়ের পাজামা শার্ট খুলে প্যান্ট পরে পা থেকে গলা পর্যন্ত আচ্ছা করে তেল মেখে দড়িটা নিয়ে পাঁচিলের কাছে চলে আসে। দড়িটা ওপরে ছুঁড়ে দিতেই পাঁচিলের মাথায় আংটা আটকে যায়। টানু বলে, আমি আগে উঠছি, ওপারে গিয়ে দেখি ধারে কাছে কেউ আছে কিনা। আমি শীষ দিলে তুই পাঁচিল টপকাবি। ঘাড় হেলিয়ে জগা বলে, আচ্ছা। দড়ি বেয়ে চোখের পলকে পাঁচিলের মাথায় চড়ে বসে টানু। ওধারে ঠিক তলা থেকেই বাগান। বাগানটা পেরিয়ে বেশ খানিকটা গেলে তবে মূল বাড়ি। টানু ভালো করে লক্ষ্য করল, না, কেউ কোথাও নেই। তবু ওপারে নেমে পাঁচিলের গা ঘেঁষে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার ভয় যদি কেউ এসে পড়ে। পুরোপুরি নিশ্চিন্ত হয়ে সে টুই টুই করে শীষ দেয়। একটু পরে পাঁচিল ডিঙিয়ে নেমে আসে জগা। তারপর আংটা শুদ্ধ দড়ি খুলে নিয়ে গুঁড়ি মেরে দুজনে বাড়িটার কাছে চলে আসে। চাপা গলায় ফিসফিস করে টানু জিজ্ঞেস করে, যে ঘরে গয়না টয়না আছে সেটা কোথায়? জগা বলে, গনসা বলেছিল দোতলার দক্ষিণ দিকের শেষ ঘরটায়। মনে হচ্ছে ওই যে ওটা, বলে আঙুল বাড়িয়ে একটা ঘর দেখিয়ে দেয়। ঘরটার এধারের দরজা বন্ধ, তবে জানলার একটা পাল্লা একটুখানি খোলা রয়েছে। সেই ফাঁক দিয়ে আলো বেরিয়ে এসেছে। যদি ওটা না হয়, তখন অন্য ঘরে খুঁজে দেখতে হবে। গনসাকে পাওয়া গেলে ভালো হতো, সে ঘরটা দেখিয়ে দিতে পারত। তাকে এখন কোথায় পাবো? তাহলে আর দাঁড়িয়ে থেকে কি হবে, ওপরে উঠে পড়া যাক। দোতলার এদিকটায় লোহার রেলিং দেওয়া টানা বারান্দা। যেভাবে দড়ির আংটা লাগিয়ে পাঁচিল টপকে ছিল, অবিকল সেইভাবে দোতলায় উঠে পড়ে দুজনে। তারপর বেড়ালের মতো পা টিপে টিপে কোণের ঘরটার কাছে চলে আসে। জানলা দিয়ে উঁকি মেরে দেখে ভেতরে কিচ্ছু নেই। ঘরটা একেবারে ফাঁকা। হতাশভাবে টানু বলে, এই ঘরটা নয় রে জগা, জিনিসপত্র অন্য কোথাও আছে। বারান্দায় দাঁড়িয়ে থেকে লাভ নেই, ভেতরে ঢুকে খোঁজ করতে হবে। যে প্যান্ট পরে তারা লোকের বাড়ি হানা দেয় তার পকেটে একটা অদ্ভুত ধরনের চাবি আর লম্বা চ্যাপ্টা লোহার পাত থাকে। ওই চাবি দিয়ে পৃথিবীর সব তালা খোলা যায়। আর লম্বা পাতটা দরকার হয় বাইরে থেকে দরজার হুড়কো খোলার জন্যে। টানু বলল, চারদিকে নজর রাখ, আমি ঘরে ঢোকার ব্যবস্থা করছি। বলে দরজার দুটো পাল্লার সরু ফাঁকের ভেতর লোহার পাত ঢুকিয়ে খুব সাবধানে হুড়কো খুলে ফেলে। তারপর একটু ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ভেতরে ঢুকতে দেখা গেল ওধারেও একটা দরজা আছে, সেটা খোলা। টানুরা আস্তে আস্তে ওটার কাছে এসে মুখ বাড়িয়ে দেখে এদিকটা বাড়ির অন্দরমহল। মাঝখানে চৌকো বর্গক্ষেত্রের মতো বিশাল বাঁধানো উঠান ঘিরে সারি সারি ঘর। উঠানের এধারে, অর্থাৎ যেদিকটায় টানুরা রয়েছে, সেখানে কেউ নেই। কিন্তু উঠোনে এবং উঠোনের ওধারের ঘরগুলোতে মেয়েদের ভিড়। দোতলায় বিয়ে বাড়িতে যেমন হয় তেমনি হই হুল্লোড়, হাসাহাসি, মাতামাতি চলছে। ডাইনি এবং বাঁয়ের ঘরগুলোতে আলো জ্বলছে, তবে লোকজনের সাড়া পাওয়া যাচ্ছে না। টানু ডান দিকটা দেখিয়ে ফিসফিস করে বলে, আগে দিকের ঘরগুলো দেখি, মাল পাওয়া না গেলে বাঁয়ে যাব। লম্বা হয়ে শুয়ে পড়, বুকে হেঁটে হেঁটে এগুতে হবে।
নইলে নিচ থেকে কেউ দেখে ফেললে কি হবে তা তো জানিসই। ডান ধারের তিনখানা ঘর খোঁজাখুঁজি করে একটা ফুটো পয়সাও পাওয়া গেল না। এদিকের শেষ মাথায় আর একটি মাত্র ঘর রয়েছে, কিন্তু তার দরজায় ঢাউস তালা ঝোলানো। পকেট থেকে চাবি বার করে সেটি খুলে ভেতরে ঢুকতেই চোখ পড়ল পরপর তিনখানা জবরদস্ত সিন্দুকের ওপর। চাবি দিয়ে প্রথম সিন্দুকটা খুলতেই দুজনের চোখ ধাঁধিয়ে গেল। গনসা ঠিক খবর দিয়েছে, টানুরাই ঘর ভুল করে ফেলেছিল। সিন্দুকটা সোনা আর হিরে মুক্তোর গয়নায় বোঝাই। জগা টানুর কানে মুখ ঠেকিয়ে বলে, টানুদা, দেরি করা চলবে না, যতগুলো পারি পকেটে পুরে সরে পড়া যাক। হ্যাঁ বলে সিন্দুকের ভেতর সবে হাত ঢুকিয়েছে টানু, সেই সময় হঠাৎ কিসের একটা গন্ধ নাকে লাগতেই থমকে দাঁড়িয়ে পড়ে। জগা পেছন থেকে তাড়া লাগায়, কি হলো টানুদা, তাড়াতাড়ি কাজ সারো, তোমার নেওয়া হলে আমি নেব। তার কথা যেন শুনতেই পায় না টানু। ঘুরে দাঁড়িয়ে নাক টেনে টেনে হাওয়ায় গন্ধ শুকতে থাকে। জগা দরজার দিকে এক পলক তাকিয়ে তটস্থ ভঙ্গিতে বলে, হুট করে যদি কেউ এই ঘরে চলে আসে সর্বনাশ হয়ে যাবে। লক্ষ্মী দাদা, চটপট মাল হাতিয়ে সরে পড়ি চলো। টানু নাক টানতে টানতে বলে, আহ কি চমৎকার গন্ধ, নিশ্চয়ই পোলাওয়ের। কোত্থেকে আসছে বলতো? বলতে বলতে ডান দিকের জানলার কাছে চলে যায়। নিচে প্যান্ডেল খাটিয়ে বিয়ে বাড়ির রান্নাবান্না চলছে। একধারে 4-5টা বিরাট বিরাট উনুনে পেল্লায় পেল্লায় কড়াইতে টকবক করে কি সব ফুটছে। আরেকদিকে প্রকাণ্ড প্রকাণ্ড কড়াইতে পোলাও, মাংস, 4 রকমের মাছ, সন্দেশ, কাঁচাগোল্লা, পেল্লায় পেল্লায় জ্বালায় রাজভোগ, পান্তোয়া, ক্ষীরমোহন আর কত রকমের যে সুখাদ্য তার লেখা চোখা নেই। সেসব দেখতে দেখতে লোভে টানুর চোখ চকচক করতে থাকে। পাশে দাঁড়িয়ে একদৃষ্টে তাকে লক্ষ্য করছিল জগা। টানু কি চায় তা বুঝতে অসুবিধা হচ্ছিল না তার। চাপা গলায় বলে, টানুদা, ওদিকে তাকিও না, এধারে চলে এসো। টানুর বোধহয় জিভে জল এসে গিয়েছিল। সরাত করে টেনে নিয়ে বলে, জগারে, সোনার উপর হিরেমতি জীবনে অনেক হাতাতে পারবো, কিন্তু এমন পোলাও কালিয়ে আর কখনো পাবো না। আয় আমার সঙ্গে। টানুদা, ভালো ভালো খাবার দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে, আজকের মতো লোভটা সামলাও দাদা। বকর বকর বন্ধ করে আমি যা বলি তাই কর বলে খপ করে জগার একটা হাত ধরে টানতে টানতে বাইরের বারান্দায় শেষ মাথায় চলে যায়। রেলিংয়ে সেই দড়িটার আংটা আটকে একরকম জোর করে জগাকে নামিয়ে দিয়ে তারপর নিজে নেমে পড়ে। প্যান্ডেলের কোণের দিকে যেখানে সুখাদ্যগুলো থরে থরে সাজানো রয়েছে তার পাশে আছে অগুন্তি মাটির গেলাস আর কলাপাতার স্তূপ। সেখানে এসে একটা কলাপাতা নিয়ে টানু সবে পোলাওতে হাত দিয়েছে, তক্ষুনি রান্নার লোকেদের চোখে পড়ে যায়। চোর চোর, ধর বেটাদের! চিৎকার করতে করতে তারা দৌড়ে আসে। জগা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে বলে, তখনই তোমাকে বলেছিলাম লোভ করো না, আমার কথা কানেই নিলে না, এখন এখন কি হবে? প্রাণটা স্রেফ গেল। দুজনে ঊর্ধ্বশ্বাসে পেছনের বাগানের দিকে দৌড় লাগায়, কিন্তু যাবে কোথায়? রান্নার লোকেদের চেঁচামেচি শুনে চারপাশ থেকে হৈ হৈ করতে করতে বিয়ে বাড়ির অন্য লোকজন তাড়া করে আসে। কোনো দিকেই পালাবার পথ নেই। জগা আর টানু পলকে ধরা পড়ে যায়। সঙ্গে সঙ্গে ওদের উপর বেধড়ক কিল চড় পড়তে থাকে। তারই মধ্যে কে যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলে, মেরো না মেরো না, জমিদার বাবুর কাছে নিয়ে চলো, বিচার করে যা সাজা দিতে হয় তিনিই দেবেন। হিড় হিড় করে টানতে টানতে জগা এবং টানুকে বার মহলে, অর্থাৎ যেখানে শামিয়ানা এবং নহবতখানা বসানো হয়েছে সেখানে নিয়ে আসা হয়। রঘুবীর চৌধুরী আর নিমন্ত্রিত অতিথিরা ওখানেই ছিলেন। চোর ধরার খবরটা চারদিকে ছড়িয়ে পড়েছিল। মুহূর্তে টানুদের চারপাশে ভিড় জমে যায়। এমনকি গেটের দারোয়ানরা পর্যন্ত ছুটে এসেছে। মেয়েরা অন্দরমহল ছেড়ে আসেনি বটে, তবে ওধারের ছাদে উঠে লাইন দিয়ে দাঁড়িয়ে দেখছে। রঘুবীর চৌধুরীর জবরদস্ত চেহারা, মোটা পাকানো গোঁফ আর মাথায় বাবড়ি, পরনে সিল্কের পাঞ্জাবি, কুচনো ধুতি, দামি শাল, পায়ে চকচকে পাম্পশু। গমগমে গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ভিড়ের ভেতর থেকে গলা মিলিয়ে কয়েকজন বলে ওঠে, দুটো চোর বড়বাবু, পোলাও কালিয়া চুরি করছিল। তাদের দেখা দেখি আর অনেকে চেঁচিয়ে চেঁচিয়ে উত্তেজিতভাবে একটানা কি যেন বলতে থাকে, যার এক বর্ণ বোঝা যায় না।
হাত তুলে হট্টগোল থামিয়ে দেন রঘুবীর। চোখ পাকিয়ে টানু আর জগার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে হুঙ্কার ছাড়েন, সত্যি করে বল, কি মতলবে আমার বাড়িতে ঢুকেছিস? গলার আওয়াজে টানুদের হাত পায়ের হাড় যেন আলগা হয়ে যায়। টানু ঢোক গিলে বলে, বড়বাবু, ভালো ভালো খাবার দেখে মানে। বলতে বলতে থেমে যায়। মানে খাবার চুরি করতে? বড্ড খিদে পেয়ে গিয়েছিল, আর ওইসব খাবার তো জন্মেও দেখিনি। খাবারই যদি চুরি করবি তাহলে সারা গায়ে তেল মেখে হাফ প্যান্ট পরে এসেছিস কেন? এবার আর গলায় স্বর ফোটে না টানুর। হুঙ্কারটা এবার 10 গুণ বেড়ে যায় রঘুবীরের। সত্যি কথা বলবি, নাকি নিচে বাঁশ ওপরে বাঁশ দিয়ে ডলা দেবার ব্যবস্থা করব? টানু শটান রঘুবীরের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, বলে, মাফ করে দিন হুজুর, জীবনে আর কখনো এধারে আসব না। সত্যি করে বল, কি হাতাতে এসেছিলি? তারপর মাফ করব। তারপর মাপ করব না মাটিতে কোমর অব্দি পুঁতে কুকুর দিয়ে খাওয়াবো সেটা ভেবে দেখব। টানু রঘুবীরের দুপা আঁকড়ে ধরে বলে, গয়না চুরি করতে এসেছিলাম হুজুর, আপনাদের সিন্দুক খুলেও ফেলেছিলাম। তারপর পোলাওয়ের গন্ধ পেয়ে, মানে ভালো খাবার দাবার দেখলে আমার মাথা ঠিক থাকে না। চারদিক থেকে দারোয়ান আর অন্য লোকজনেরা তুমুল চেঁচামেচি জুড়ে দেয়, হুজুর শুধু হুকুম দিন, 2 হারামজাদাকে মেরে একেবারে কিমা বানিয়ে ফেলি। তাদের চুপ করিয়ে দিয়ে রীতিমতো অবাক হওয়ার মতো মুখ করে রঘুবীর বলেন, হিরে সোনা ছেড়ে তোরা পোলাও মাংস চুরি করতে গেলি? আমাকে এসব বিশ্বাস করতে বলিস? মুখ কাঁচুমাচু করে টানু বলে, হুজুর, বললাম তো ভালো ভালো খাবার পেলে আমি আর কিচ্ছু চাই না। জগা এতক্ষণ হাত জোড় করে চুপচাপ দাঁড়িয়েছিল, এবার সে মুখ খোলে, ও খুব খেতে পারে হুজুর, আমরা তো গরিব, মন্ডা মিঠাই পোলাও কালিয়া রাবড়ি সন্দেশ কোথায় পাবো? তাই। বলতে বলতে থেমে যায়। জগাকে এক পলক দেখে আবার টানুর দিকে চোখ ফেরান রঘুবীর, জিজ্ঞেস করেন, তোর জুড়িদার বলছে তুই নাকি খুব খেতে পারিস? টানু বলে, আপনার আশীর্বাদে তাই একটু আধটু পারি। চোখ কুঁচকে কিছুক্ষণ কি চিন্তা করেন রঘুবীর, তারপর বলেন, ঠিক আছে, তুই যদি ভবাপালকে খাওয়ার লড়াইয়ে হারিয়ে দিতে পারিস, তোকে মাপ তো করে দেবই, চাই কি একটা পুরস্কারও পাবি। ভবাপাল রাজানগরেরই বাসিন্দা এবং বিখ্যাত খাইয়ে, তার নাম ওই এলাকার সবাই জানে। ঢোক গিলে টানু বলে, ওনার সঙ্গে কি পেরে উঠব? তবু চেষ্টা করে দেখি। রঘুবীর হুমকে উঠলেন, না পারলে কোনো কাঁদুনি শুনবো না, স্রেফ বাঁশ ডলা, এটা মনে রাখিস। এবার আমার পা ছেড়ে ওঠ। আস্তে আস্তে উঠে দাঁড়ায় টানু। জগা বেশ ভয় পেয়ে গিয়েছিল। টানুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভবাপাল বক রাক্ষসের মতো খায়, ওর সঙ্গে সত্যি সত্যি পারবে তো টানুদা? টানু বলে, না পারলে সাজা তো কপালে আছেই, তা ভালো মন্দ খেয়েই না হয় বাঁশ জলাটা খাই। ভবাপালকে তক্ষুনি লোক পাঠিয়ে ডাকিয়ে আনালেন রঘুবীর। শামিয়ানার তলায় মুখোমুখি আসনে তাকে এবং টানুকে বসিয়ে খাওয়ার কম্পিটিশন শুরু হলো। গোটা বিয়ে বাড়ির লোকজন তাদের গোল করে ঘিরে দাঁড়ালো। ভবাপাল প্রথমটায় নাক মুচকে খুব তাচ্ছিলের ভঙ্গিতে চোখের কোণ দিয়ে টানুকে দেখে নিল। ভবার বয়স 40-42, বুকের ছাতি 48, ইয়া বাইসেপ ইয়া ট্রাইসেপ, নাকের তলায় মোমে মাজা গোঁফ। সেই তুলনায় টানু বড্ড রোগা পটকা, তার উপর চোর, কাজেই তাকে তুচ্ছ জ্ঞান করার যথেষ্ট কারণ আছে। এইরকম একজন বাজে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কখনো সে লড়ত না। নেহাত জমিদার রঘুবীর চৌধুরীর হুকুম, সেটা তো আর অমান্য করা যায় না। দুজনকে খাবার দেবার জন্য 3 জনকে লাগিয়ে দিলেন রঘুবীর। তারা প্রথমে লুচি আর বেগুন ভাজা নিয়ে এলো। ভবা 10খানা লুচি তাই দিয়ে উড়িয়ে দিল। টানুও তাই। এরপর এলো ফুলকপির তরকারি, দুজনেই 10খানা করে খেলো। এবার এলো পোলাও, ইলিশ মাছ ভাজা আর রুইয়ের কালিয়া। দুজনে 15 মিনিটের ভেতর 2 সেরের মতো খেয়ে ফেলল। তারপর একে একে এসে গেল গলদা চিংড়ির মালাইকারি, মাংসের কোরমা, চিতলের পেটি, আর এসবের সঙ্গে পাহাড় প্রমাণ পোলাও তো রয়েছেই। পাতে পড়তে না পড়তেই সেসব উড়ে যেতে লাগলো। চারপাশের জনতা 2 প্রতিদ্বন্দ্বীকেই চিৎকার করে তারিফ করতে লাগলো। গোড়ার দিকে যতই নাক সিটকে টানুকে অবজ্ঞা করুক, তার খাওয়ার বহর দেখে নড়ে চড়ে বসে ভবা।
প্রতি মুহূর্তে তার মনে হচ্ছিল একে টেক্কা মেরে বেরিয়ে যাওয়া খুব সহজ হবে না। চোখে মুখে ভয় আর অস্বস্তির ভাব ফুটে উঠছিল তার। খাইয়ে হিসেবে গোটা ঢাকা জেলা জুড়ে ভবার নাম। খাওয়ার কম্পিটিশনে জিতে প্রচুর কাপ মেডেল পেয়েছে সে। একটা শৃঙ্গী চোরের কাছে শেষ পর্যন্ত এত বড় সম্মানটা কি খোয়াতে হবে? লুচি, পোলাও, কালিয়া, কোরমার পর শুরু হলো মিষ্টি। পাল্লা দিয়ে 25টা করে রাজভোগ আর সন্দেশ খাওয়ার পর একধারে এলিয়ে পড়ল ভবা। গলা পর্যন্ত তার ঠাসা। হাঁসফাঁস করতে করতে চোখ ঠেলে বেরিয়ে আসছে। হাত জোড় করে রঘুবীর চৌধুরীকে চিঁচি করে বলল, হুজুর, আমি আর পারবো না, আমাকে বাড়ি পাঠিয়ে দিন। অগত্যা 4 জন ধরাধরি করে ভবাকে তাদের বাড়ি পৌঁছে দিতে গেল। এদিকে টানু তখনও পেট সোজা করে বসে আছে। রঘুবীর তাকে জিজ্ঞেস করলেন, কিরে, আর পারবি খেতে? পেটে জায়গা আছে? আগে আছে, পেছনের রান্নার জায়গায় ক্ষীরমোহন আর রাবড়ি দেখেছিলাম, সেগুলো। রঘুবীরের হুকুমে তক্ষুনি সেসব এসে গেল। শের 1.5 রাবড়ি আর 22টা ক্ষীরমোহন সাবার করার পর টানু বলল, আজ তাহলে এই পর্যন্ত থাক। আপনি আমাদের মাফ করেছেন তো হুজুর? রঘুবীরের চোখের তারা কপালে উঠে গিয়েছিল। তিনি ব্যস্তভাবে বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, যা খেল দেখালি, আমার মুন্ডু ঘুরে গেছে। আছি এসে হাত কসলাতে কসলাতে টানু বলে, পুরস্কার দেবেন বলেছিলেন। টানুর খাওয়া দাওয়া দেখতে দেখতে কথাটা ভুলে গিয়েছিলেন রঘুবীর। এবার তা মনে পড়ে যায়। বলেন, কি পুরস্কার চাস? আমরা বড্ড গরিব, ভালো মন্দ খেতে পাই না, এবার আপনি বিবেচনা করুন। রঘুবীর কয়েক মুহূর্ত ভেবে বললেন, ঠিক আছে, চুরি চামারি বন্ধ করে তুই আমার বাড়িতে এসেই থাক, খাওয়া দাওয়া সব এখানেই করবি। টানুর মুখ খুশিতে আলো হয়ে যায়। সে বলে, কিন্তু আমার একটা মা যে আছে, মাকেও নিয়ে আয়। এবার রঘুবীরের পায়ের কাছে লম্বা হয়ে শুয়ে পড়ে জগা বলে, টানুদার তো হিল্লে হয়ে গেল, আমার কি হবে হুজুর? রঘুবীর বললেন, কি জ্বালা, ঠিক আছে, তুইও চলে আসবি। এরপর রাজানগরের জমিদার বাড়িতে ভালো ভালো খাবার খেয়ে আনন্দে দিন কাটতে লাগলো জগা, টানু আর মঙ্গলার। আজ সেই জমিদার বাবুরাও নেই, সেই টানুরাও নেই। সোনার দিনগুলো কবেই শেষ হয়ে গেছে। আপনারা শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা এক জমিদার এক চোর। কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।